আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি গত সপ্তাহ থেকে আপনাদের সামনে দু কথা বলার আশা করে আমার এই চ্যানেলটা চলছে বা আমি কিছু বলতে চাচ্ছি। আপনারা আরও জানেন যে আমি পত্রিকায় নিয়মিত কলাম লিখি, কিন্তু আপনাদের কর্মব্যস্ততার কারণে আমি হয়তো সবসময় আপনাদের কাছে সব কিছু পৌঁছে দিলেই যে আপনারা পড়ে শেষ করতে পারবেন বা সময় দিতে পারবেন এ ব্যাপারে আমি সন্দিহান। এজন্যই আমি মনে করি যে আমি যেটা ভাবি, আমার ভাবনাগুলো, আমার যে পথরেখা নাম দিয়েছি আমি, এই পথরেখাটা আমি যথাসম্ভব ফর্ম্যাল ওয়েতে না, ইনফর্ম্যাল ওয়েতে সাধারণ কথা দিয়ে আপনাদের কাছে কিছু পৌঁছে দিলাম কথা, যেটা আপনারা অবসর সময়ে শুনলেন বা আমি কি বলতে চাই। আমি যেহেতু জীবনের প্রান্ত সীমায় চলে এসেছি, আমার কিছু কথা অবশ্যই আছে। সেই কথাগুলো আপনাদের মনের কথা কিনা এটা আপনারা ভেবে দেখবেন। তো এই আশা নিয়েই আমি আমার এই বক্তব্য শুরু করেছি সম্প্রতি। এখন থেকে আমি নিয়মিত কিছু পোস্ট আপলোড করব এবং আশা করি আপনারা সেটা শুনবেন। আজকে গত ২৮শে আগস্ট যুগান্তর পত্রিকায় একটা আর্টিকেল আমি প্রকাশ করেছিলাম। আর্টিকেলের শিরোনামটা ছিল রাষ্ট্রীয় বিধান পরিবর্তনের অবশ্যম্ভাবিতা। সে বিষয়েই আমি কিছু বলবো। তো আপনারা শুনুন বিষয়টা। আমি এ বিষয় নিয়ে অনেক কাজ করেছি অন্য জায়গায়, সে কথা পরে বলবো। আমি আমার এই যে যে ইউটিউবে যে আপলোড করব, ওখানে দেখবেন যে আমি আমার একটা ওয়েব পেজ নাম্বার দিব। সেই পেজ নাম্বারে দেখবেন যে সেখানে আমার বিভিন্ন লেখালেখি, পত্রিকায় যত শত শত আর্টিকেল প্রকাশ পায়, বিভিন্ন আমার পরিচয় ইত্যাদি সেখানে আপনারা খুঁজে পেতে পারেন। এগুলো আমি আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিব, বা এ সপ্তাহেরই আরও ২-৩ দিন পরে এগুলা দিতে পারবো বলে আশা রাখি। তো আজকে এসবে ভনিতা বেশি করতে গিয়েই আমার সময়টা চলে যাচ্ছে। আমি রাষ্ট্রীয় বিধান পরিবর্তনের অর্থাৎ সংবিধান পরিবর্তন নিয়ে যে কথাগুলো আমার বলা দরকার এবং আমি লিখেছি, অত কথা হয়তো এই মুহূর্তে এত সময় নিয়ে বলার সম্ভব না, কিন্তু আমি অতি সংক্ষেপে সেটার হাইলাইট করতে চাই। দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫৩ বছর আগে। এই ৫৩ বছরে আমাদের অ্যাডভান্সমেন্ট বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দেখাবে, উন্নতি দেখাবে আপনাদের সামনে। কিন্তু আপনারা জানেন যে রাজনীতির প্রত্যেকটা পরতে পরতে দুর্নীতির মৎসব শুরু হয়ে গেছে। এর ফলে আমাদের দেশের এই পরিণতি। এ দেশেরই প্রত্যেকটা মানুষ, যে ডে লেবার, যে বড় ইঞ্জিনিয়ার, যে গার্মেন্টসের বড় একজন মালিক, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে কোনো লোক এখানে বসে নাই, তারা উৎপাদন করে যাচ্ছে। সেই উৎপাদনের ভাগটা বসাচ্ছে কে? যে সরকার আসছে সেই সরকার ট্যাক্সের নামে, বিভিন্ন প্রকার ভ্যাটের নামে সেই টাকাগুলো নিচ্ছে, নিয়ে তাদের যারা পোষ্যপুত্র আছে তাদের সাথে ভাগ করে নিচ্ছে। যদি উন্নয়নমূলক কোনো কাজ করে সেটা আপনার টাকা দিয়েই করছে, অথচ তার সুনামটা নিচ্ছে তারা। এটা একটা বড় কিছু। আমাদের দেশ থেকে কতিপয় লোক রাজনৈতিক দোহাই দিয়ে বিভিন্ন কথা বলে যত হাজার কোটি টাকা পাচার করেছে তাদের নিজেদের নামে। আপনারা দেখবেন এই টাকাগুলো আপনাদেরই টাকা। এই টাকাগুলো যদি আজকে এ দেশেই থাকতো, আমাদের এই পদ্মা সেতুর মতো আরও কত সেতু যে হয়ে যেত, রাস্তাঘাট ইত্যাদি,
ইত্যাদি হয়ে যেত। যদিও আমি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেই, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামোগত উন্নয়নকেই আমি আসলে উন্নয়ন বলি না। তার কারণ এ বিষয়ে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে, শিক্ষক হিসাবে যতটুকু জানি, আসলে এটা উন্নতি নয়। এদেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠী রয়ে গেছে। তাদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেরকমের কোনো পলিসি আমরা না করা পর্যন্ত, এবং আমরা যে টাকাগুলো ট্যাক্স হিসাবে দিচ্ছি সেই টাকার সুষ্ঠু ব্যবহার না হওয়া পর্যন্ত, আমরা একটা বস্তার ভিতর টাকা ভরলাম, যেটার নাম দিলাম হলো এদেশের কোষাগার, বস্তার আর এক মুখ খোলা, কি হবে দেখবেন? যত টাকায় ঢালি না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি, টাকাটা বড় না, দেখবেন যে অন্য মুখ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো কাজে লাগছে না। এজন্যই আমরা মানুষকে বিশ্বাস করব, কিন্তু সিস্টেম থাকতে হবে। এই সিস্টেমের জন্যই আমাদের দরকার হলো রাজনীতিবিদদের জবাবদিহিতা এবং দায়বদ্ধতা। এই জবাবদিহিতা এবং দায়বদ্ধতাটা যত মজবুত, যত সুন্দর হবে, কাউকে আমাদের অবিশ্বাস করার দরকার নেই, কাউকে বিশ্বাসও করার দরকার নেই। নিয়ম মতো যেটা হতে হবে সেটা আমরা করব। যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখবেন যে এ দেশটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এ দেশটাতে। এটাই আমাদের চার উদ্দেশ্য। আমি বলতে চেয়েছিলাম, এই যে দেশের যে পরিবর্তন করা দরকার সাংবিধানিক, সেটা যদি বই লিখিতে বড় একটা বই হয়ে যাবে, পুঙ্খানুপুঙ্খ যদি আলোচনা করতে চাই। আমি সংক্ষেপে আমাদের যে মূল নীতি আছে সেইগুলোর কিছু পরিবর্তন করতে চাই। এটা আমার লেখা পড়লে আপনারা দেখবেন। মূলটা হলো যে এখানকার অবকাঠামো না, যেটা কাঠামো বলবো, কিন্তু এটাকে বলবো হলো আমি সাংবিধানিক কাঠামো, সেটাকে পরিবর্তন করতে হবে এবং আমূল পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা আজকে বলে অনেক সময় আমি নেব না আজকে, সেটা হলো সরকার এবং রাষ্ট্র। রাষ্ট্রের প্রধান বর্তমানে আমরা প্রেসিডেন্ট বলি, সরকারের প্রধান আমরা বলি প্রধানমন্ত্রী, এবং তার যত মন্ত্রী আছে, বিভিন্ন বিভাগ আছে, এই দুটোর মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসতে হবে, ক্ষমতার ভারসাম্য। এই ক্ষমতার ভারসাম্য যতক্ষণ না নিয়ে আসতে পারবো আমরা, ততক্ষণ কি হবে আপনি ভালোই বুঝতে পারেন। প্রধানমন্ত্রী বা তার যারা সাথী আছে, সহকর্মী আছে, তাদের সাথে করে নিয়ে তাদেরই অনুগত কাউকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রেসিডেন্ট হিসেবে দিয়ে দেবে, এবং তারা যা করবে এইটার কোনো জবাবদিহিতা নেই এবং এইটার কোনো দায়বদ্ধতা নাই। এই যে দায়বদ্ধতা নাই এবং জবাবদিহিতা নাই, এই একটার অভাবেই আজকে স্বাধীনতার 53 বছর আমরা পাড়ি দিতে চলেছি, কিন্তু আমাদের দেশে কোনো উন্নয়ন বলতে যেটা বোঝাই সেই উন্নয়ন হয়নি। আমি উন্নয়ন বলতে কিন্তু ভিন্ন কিছু বোঝাই, এটা অনেকের সাথে মিলবে না। আমি বোঝাই এদেশের যে জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর মানসিকতার উন্নয়ন, এটার নামই হলো প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন। জনগোষ্ঠীর মানসিকতার উন্নয়ন, ডেভেলপমেন্ট অব দ্য মেন্টাল ফ্যাকাল্টি অব দ্য কমন ম্যাস লিভিং ইন দিস কান্ট্রি, এটাকে আমরা উন্নয়ন বলতে পারি। কিন্তু আমাদের দেশে দেখবেন যে একটা সরকারকে আমরা অনেক খারাপ খারাপ কথা বলে তাড়িয়ে দিব, আবার যাকে নিয়ে আসবো পরবর্তীতে তারাই যে ভালো হবে এমন কোনো কথা নেই, সিস্টেম তাকে খারাপ করে ফেলবে, খারাপ পথে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের জনগোষ্ঠীকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারছি না, জন আপদে রূপান্তর করেছি। এই আপদ যদি থাকে দেশে, আবার তাদেরকে আমরা বের করে দিতে পারবো না, যেহেতু তারা এদেশেরই মানুষ, এদেশেরই অধিকার আছে, তাদেরকে আমাদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে। আর আইন এমন হবে প্রত্যেকের জন্য শুধু সমানই নাই,
এই রাষ্ট্র এবং সরকার এর ভিতরে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আনতে হবে। এবং আমি বলতে চাই, এই ভারসাম্যপূর্ণ অবস্থায় আনতে গেলে সরকার যেমন হবে তারা কাজ করবে, কিন্তু তাদেরকে দেখাশোনা করা, ওভারসি করা একটা পক্ষ থাকবে। সেই পক্ষটাই আমরা বলবো হলো রাষ্ট্রকে দেখাশোনা করে। এদেশের যেসব কর্মচারী কর্মকর্তা আছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তারা প্রজাতন্ত্রের অধীনে কাজ করবে, কিন্তু ওই বিভিন্ন দলে গিয়ে রাজনীতি করে, রাজনৈতিক আনুগত্য দেখিয়ে তারা ব্যক্তিগত সুবিধা যাতে অর্জন না করতে পারে, এ ব্যাপারে আমাদের সতর্ক ব্যবস্থা থাকবে। এ বিষয়ে আমি লিখেছিলাম। আমি বেশি কথা বলতে চাবো না, কিন্তু মূল কথা হলো যে যদি এই রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রেসিডেন্ট শাসিত সরকার বর্তমান না, আমরা তো মন্ত্রিপরিষদ শাসিত সরকার দেখলাম, তাদের নেচারও দেখলাম, সেখানেও এক না এক তন্ত্র আসতে দেরি লাগেনি, হয় না, যদি মানসিকতাকে আমরা পরিবর্তন না করি। আর রাষ্ট্রীয় পর্যায়ে যিনি প্রেসিডেন্ট হবেন তাকেও একজন ব্যক্তিকে না করে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি, তাহলে দেখবেন যে আমরা একটা ব্যালান্সড সিস্টেম পাব। তখন সেটা গড়ে উঠবে এবং জবাবদিহিতা রাষ্ট্রের যেমন সরকারের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, রাষ্ট্রের প্রতিনিধি যারা পাবে, আবার জনগণের প্রতিনিধির কাছেও দেখবেন যে রাষ্ট্র এবং সরকারের জবাবদিহিতা আছে। এজন্যই আমরা একটা কাজ করতে পারি, একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট না বানিয়ে আমরা প্রধান হিসাবে একটা সুপ্রিম কাউন্সিল গঠন করতে পারি। এই সুপ্রিম কাউন্সিলের প্রধানই হবে হলো সুপ্রিম কাউন্সিলের প্রধান। সেখানে আমরা করতে পারি 15 থেকে 21 সদস্যের একটা টিম তৈরি করতে পারি। সেই টিম হলো রাষ্ট্র পরিচালনা করবে, আর সরকার পরিচালনা করবে, সরকার, রাজনৈতিক দল এরা পরিচালনা করবে। এবং লিখিতভাবে এইটার বিধান আমাদের সংবিধানে থাকতে হবে। উভয়ের মধ্যে যদি আমরা ক্ষমতার ভারসাম্য আনতে পারি এবং আমরা যদি এটাকে আইনের সুষ্ঠু প্রয়োগটা করতে পারি, তাহলেই কিন্তু আমরা দেশও ভালোভাবে চলবে, কেউ কাউকে দোষারোপ করার দরকার হবে না, এবং রাষ্ট্রের যে কাজ হবে, এই যে যার যার মতো মেরে খাবে, কোনো কৈফিয়ত নাই, কারো কোনো জবাবদিহিতা নাই, এটা তখন দূরীভূত হবে। আমি অতি সংক্ষেপে বলছি, আমি বলতে চাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে যারা 21 সদস্য হোক বা 15 সদস্য হোক, যেটা সুপ্রিম কাউন্সিল থাকবে, তারাও কিন্তু সংখ্যাগরিষ্ঠ, কখনো 2/3 মেজরিটির ভিত্তিতে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্তটা যদি দেখে যে সরকার দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করছে, তখন তারা অ্যাকশনে যাবে, কাজ করবে। এভাবে যদি আমরা করতে পারি, আপনাদেরকে আমি বরং অনুরোধ করব যে 28 তারিখে, এই মাসের 28 তারিখে যে লেখাটা আমি লিখেছি সেটা অতি সংক্ষিপ্ত পরিসরে লিখেছি, আপনারা সেটা দেখবেন, পড়বেন, বুঝবেন। এবং আমি যেহেতু এই বিষয়ে লেখাপড়া করতে হয়েছে, অনেক লেখাপড়া করতে হয়েছে, এবং আমি যে চিন্তাধারাটা ওখানে প্রতিফলিত করেছি সেটা অনেক দূরদর্শী ঘটনা, অবস্থা বুঝে দেখেই রেসপন্সিবিলিটির মধ্যে যাতে ভারসাম্য তৈরি করা যায় উভয় পক্ষের মধ্যে, সরকার এবং রাষ্ট্রের, সেই দিকটা বিবেচনা করেই করেছি। এছাড়া আর একটা জিনিস আমি সেখানে বলেছি যে এদেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নতি না করতে পারি, 53 বছরে যা পারিনি ভবিষ্যতেও তা পারবো না। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ডিপার্টমেন্ট যেখানেই যা আছে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করতে আমরা কিন্তু টাকা খরচ করতে খুব উস্তাদ। প্রজেক্টের নাম নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য ছেড়ে দিই। সাধারণ মানুষ যারা সুবিধাভোগী তারা সেটা করছে। এটা না করে যদি উপযুক্ত লোককে নিয়োগ দিয়ে
আমরা একটা স্থায়ীভাবে শিক্ষা কমিশন তৈরি করতে পারি। সেই কমিশনের প্রয়োজনে আমি সেখানে তাদের কার্যাবলী কী হবে, কাজের ব্যাপকতা কতদূর থাকবে, অর্থাৎ আওতাটা কেমন হবে, সব কিছু আমি সহযোগিতা করতে পারি, আমি লিখে দিতে পারি, এবং যারা এদেশে দায়িত্ব পালন করছেন তারা সেটা দেখে পরিবর্তন করতে পারে, তাদের মতো করে ভাবতে পারে গঠনমূলকভাবে, কিন্তু আমি সেটা করতেও রাজি। আপনারা যদি দেখেন, আমি বলবো যে সরকারকে আমরা বলতে পারি সংবিধানেই যেমন পাবলিক সার্ভিস কমিশন আছে, এমনইভাবে আরও অনেক সংগঠন আছে এদেশে যারা সরকারি সংগঠন হিসেবে কাজ করছে, এবং আমি বলছি আবার শিক্ষার জন্যও একটা সংগঠন আমরা তৈরি করতে পারি, সেটার নাম হলো বাংলাদেশ শিক্ষা কমিশন। কিন্তু এটা কোনো সিলেবাস তৈরি করার জন্যই শুধু নয়, সার্বিক বিষয় শিক্ষা ব্যবস্থা এবং তার ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া। আমাদের দেশের কিন্তু প্রধান সমস্যা ইমপ্লিমেন্টেশন। যতই প্ল্যান করি, যতই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করি, ইমপ্লিমেন্টেশন হয় না। আমি বলবো হলো আপনাদেরকে যে আপনারা ইমপ্লিমেন্টেশনের দিকে কোন প্রক্রিয়ায়, এ নিয়েও আমার প্রচুর লেখালেখি আছে, শুধু আমি একা লিখি না, আমাদের একটা টিম আছে, এই টিমটার নাম হলো জাতীয় শিক্ষা সেবা পরিষদ। আমাদের হেল্প নিতে পারেন, আমাদের হেল্প নিতে কোনো টাকাও লাগবে না, আমাদেরকে শুধু ডাকলেই আমরা হাজির হব। আমরা দেশের জন্য যদি কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা মডেলও তৈরি করেছি বিভিন্ন, সেগুলো দিয়ে হেল্প করতে পারি। কিন্তু সেইটাকে বাস্তবায়ন করতে গেলে যে জিনিসগুলো আমাদের দরকার হবে সেটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে। আইনের সাপোর্ট একটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি অতি সংক্ষিপ্তভাবে যে স্থায়ীভাবে একটা শিক্ষা কমিশন গঠন করা, যেটার নাম আমরা দিতে পারি, এটার পরিবর্তন আপনারা করতে পারেন, সেটা হতে পারে বাংলাদেশ শিক্ষা কমিশন। সেই শিক্ষা কমিশন আমাদের এই রাজনীতি নেই শুধু না, শিক্ষা নিয়ে যেমনভাবে ব্যাপক রাজনীতি হচ্ছে, খুব খারাপ খারাপ শিক্ষক এখানে ঢুকে গেছে, ভালো শিক্ষকও আছে, তাদের বিভিন্ন বিষয়টা দেখতে হবে। এর সাথে আরেকটা বিষয় দেখা দরকার, সেটা হলো যেসব খারাপ শিক্ষক লেখাপড়া জানে না, যার নেই কোনো গতি, সে করে পণ্ডিতি। এই পণ্ডিতি করতে সে তার স্কুলে বিভিন্ন মামা খালু বা টাকার জোরে ঢুকে পড়েছে। একজন এরকম শিক্ষক থাকা মানে তাকে দিয়ে সে যদি 30 বছর ওখানে চাকরি করে, এই 30 বছর আপনার আমার ছেলে মেয়ে ওখান থেকে ভালো শিক্ষা আর নিতে পারবে না। এই কমিশন এগুলো দেখে তাদেরকে প্রয়োজনে স্বেচ্ছা রিটায়ারমেন্ট দিতে পারে, ভালো শিক্ষককে নিয়োগ দিতে পারে, শিক্ষকদের একটা ভালো স্কেল দিলে ভালো ভালো ছাত্র সেখানে আসবে আশা করতে পারি। তেমন করে শিক্ষাকে প্রকৃতপক্ষে রাজনীতি মুক্ত করে, যখন যে রাজনৈতিক দল আসে তাদের লোকগুলোকে ওখানে সব ভরে শেষ করে দেয়, শিক্ষা লেখাপড়া শেখাতে আবার শিক্ষক লাগে নাকি ভালো, যে কেউই তো পড়াতে পারে। এই যে মানসিকতা আমাদের গড়ে উঠেছে, এই মানসিকতার পরিবর্তন করা ছাড়া আপনি জানবেন যে দেশের শিক্ষার কোনো উন্নতি নেই। আমরা যাদেরকে এই যে জনসমষ্টি বলছি, জনগোষ্ঠী বলছি, একটু আগে আমি উচ্চারণ করে ফেলেছি যে জন আপদ, এই জন আপদ শুধু আপদেই নয়, আমরা যদি তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, মানুষের মতো মানুষ বানাতে পারি, তাকে আমরা তখন বলবো জনসম্পদ। আপনারা লক্ষ্য করবেন আমাদের পাশের দেশ ভারত, তাদের জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। চীনে যে লক্ষ্য করবেন তাদেরও জনগোষ্ঠীর বিশাল একটা জনগোষ্ঠীর অধিকারী তারা। আমাদের দেশেও তাই, আয়তনের তুলনায় 18 কোটি মানুষ, এটা কোনো অংশে কম নয়। এদেরকে যদি মানুষের মতো মানুষ করে বাইরে আমরা পাঠাতে পারি, মানুষের মতো মানুষ করে, উট চড়ানোর জন্য নয়, ড্রেন ক্লিনারের জন্য নয়, মানুষের মতো মানুষ করে, যাতে তারা ভবিষ্যতে বিদেশে যে অন্য দেশে প্রচুর জনসম্পদের অভাব সেখানে, তেমন করে যদি পাঠাতে পারি, তারাই আপনার পরিবারকে, মূলত এই দেশকে ব্যাপকভাবে ফরেন কারেন্সি আর্ন করে দেশে নিয়ে আসতে পারে। কিন্তু সে ধরনের প্রক্রিয়া
আমরা যে দলই যখন আসে বড় বড় কথাই খুব উস্তাদ, কথার সাথে এদেশের মানুষের খুব কম লোক পাবেন যাদের কথার সাথে কাজের মিল আছে। এইটাই আমাদের বড় একটা সমস্যা। এই জন্যই যদি আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, জনগোষ্ঠীকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এ দেশের উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে ছাড়া এই ৫৩ বছর ধরে ভুগতে হবে না। তা আজকে অনেক সময় আমি নিয়ে ফেলেছি। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যতটুকু আমাদের জীবনের এটাকে কি বলা যায়, জীবন সায়ান্নে আমার যে বক্তব্যটুকু আছে, যে কথাগুলো আছে, সেটা আমি আশা করব আপনাদের কাছে পৌঁছে দিতার। এবং আমি আশা করব যে আমার কথাগুলো আপনারা শুধু শুনে চলে যাবেন না, একটু ভেবে দেখবেন। এর বাইরে আমার হয়তো আর কিছু করার নেই। আমার যতটুকু দায়িত্ব পালন, এইটুকু করেও যদি আমি আমার এই জীবনের সমাপ্তি ঘোষণা করতে পারি, চলে যেতে পারি, তাতে আমি নিজেকে মনে করব যে আমি সার্থক। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। আমি প্রতিনিয়ত আমার কোনো ভিডিও এখানে আপলোড করব। আশা করি আপনারা সেটা শুনবেন এবং ভাববেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে।